তো একটা উইকেন্ড গোটা শেষ হয়ে গেছে, ফুটবল মানে ক্লাব ফুটবল ফেরত এসে গেছিল। দারুণ দারুণ কয়েকটা ম্যাচ ছিল, দারুণ দারুণ কয়েকটা ম্যাচ হয়েছেও। কিন্তু সবার আগে কথা বলবো যে হ্যান্সি ফ্লিক ঠিক কি করতে চাইছে বার্সেলোনাকে নিয়ে। মানে এটা যদি ভোরের শুরুটা হয়, এখন অব্দি 5টা ম্যাচের পারফরমেন্স যদি বার্সেলোনার এটা ভোরে শুরু হয়, সন্ধে আস্তে আস্তে তো মোটামুটি তছনছ হয়ে যাবে। মানে যা পারফরমেন্স লেভেল, লামিনে জামাল যদি এইটা কন্টিনিউ রাখতে পারে, আর আমি আই হোপ কি এটাও কন্টিনিউ রাখুক, তাহলে মোটামুটি নেক্সট ইয়ার আর ব্যালন ডিওর নিয়ে চিন্তা করতে হবে না। আর একটা জিনিস শুনে খুব ভালো লাগলো, যেটা লামিনে জামাল বলেছে যে আমি লিও মেসির জায়গায় কোনোদিন পৌঁছতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আমার একটা আলাদা লেগেসি তৈরি করতে চাই, অ্যান্ড দ্যাট শুড বি কারণ লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এরা যেটা করে দিয়ে গেছে সেটাকে ওটাকে মানে ওটা থেকে ইন্সপিরেশন নাও আর নিজের মতো কিছু করো। কিন্তু ওই জিনিসটাকে হুবহু নকল করা সম্ভব না। লিও মেসি সামথিং এলস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সামথিং এলস। কিন্তু কালকে যখন বার্সেলোনা ভার্সেস জিরোনা ম্যাচটা দেখছিলাম, তো প্রথমত আমি লাইভটা দেখতে পারিনি, পরে আমি রিপিট টেলিকাস্টটা দেখেছি। তো সেখানে যে জিনিসটা দেখলাম যে হ্যান্সি ফ্লিক মোটামুটি এটা ডিসিশন নিয়ে নিয়েছে যে বায়ার্ন মিউনিখকে যে কাজটা অসমাপ্ত রেখে গেছিল, দেন জার্মানি ফুটবল ন্যাশনাল ফুটবল টিমে যেটা করতেই পারেনি, বার্সেলোনাতে কিন্তু সেটা করে দেখাবে। আর যদি এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকে, বার্সেলোনা প্রাইম টাইমে ফিরতে সময় আর বেশি নেবে না, মানে আমি বলতে চাইছি যে অনেক দিন পর, অনেক বছর পর না, আবার বার্সেলোনাকে সবাই ভয় পাবে ফেস করতে। আমি অন্তত 5টা ম্যাচ দেখে তাই বুঝেছি। আর খুব ইজি অপোনেন্ট কিন্তু ছিল না, যার সাথে বার্সেলোনা খেলেছে খুব ইজি অপোনেন্ট কিন্তু ছিল না। কালকে যখন দেখছিলাম মানে একটা স্ট্রাকচার যেটা বলে না, যেটা আমরা ইউনাইটেডের খেলা, ওটা নিয়েও আসবো, ইউনাইটেডের খেলায় যেটা আমরা বলি যে ইউনাইটেডের টেরিটেন আগে 3 বছর হয়ে গেল, স্টিল আমরা কোনো স্ট্রাকচার দেখতে পাই না, কোনো সিস্টেম প্রপার বুঝতে পারি না। কিন্তু এখানে বোঝা যাচ্ছে হ্যান্সি ফ্লিকের, আপনি যদি বার্সার খেলা দেখেন, হ্যান্সি ফ্লিকের বার্সা, আপনি প্রপার একটা স্ট্রাকচার বুঝতে পারবেন, একটা প্যাটার্ন অফ প্লে বুঝতে পারবেন, কি স্ট্রাকচারে তারা প্রেসিং করছে, কিভাবে তারা কত হাই লাইন ফুটবল খেলছে, তাদের যে ইন্টেনশনটা সেটা কিন্তু কতটা ফুটবল খেলা যায় তার উপর, যতটা সম্ভব। যেমন কুভার্সি, দ্য সেন্টার ব্যাক, দ্য ইয়াংগেস্ট সেন্টার ব্যাক এই মুহূর্তে, তো সে যে লেভেলের মাঝমাঠ থেকে চেরা পাসগুলো দিচ্ছে, যে ইন বিহাইন্ড পাসগুলো বের করছে, সেগুলো ইনস্ট্রাকশন, প্রপার স্ট্রাকচার না থাকলে ফলো করা সম্ভব না। একটা সেন্টার ব্যাকের কি কাজ হতে পারে? বল নাও, উড়িয়ে দাও, রাইট? এটা ম্যাক্সিমাম কাজ হয়। বা বল নাও, সেফেস্ট পাসটা খেলো, স্কোয়ার পাস করে দাও, ব্যাক পাস করে দাও। কিন্তু আপনার সেন্টার ব্যাক যখন মাঝ মাঠে আপনার মেন সেন্ট্রাল মিডফিল্ডারকে খুঁজে নিচ্ছে বারবার, যেখান থেকে বারবার অ্যাটাক তৈরি হচ্ছে, তার মানে জানতে হবে এই সেন্টার ব্যাকও কিন্তু অ্যাটাকের একটা বিশাল বড় পার্ট, সিস্টেমের ওয়ান অফ দ্য মেন প্লেয়ার। আপনার কাজ শুধু বল রিসিভ করা আর সেফেস্ট পাসটা খেলে দেওয়া নয়। তো স্ট্রাকচারটা, রিস্ক নেওয়া, রিস্ক টেকিং ফুটবল খুব সুন্দর দেখতে লাগছে। অনেক বছর পর বার্সেলোনার খেলা আবার সেইভাবে দেখতে ইচ্ছা করছে, যেটা আমরা প্রাইম মেসির টাইমে দেখতাম। যদিও লম্বা সিজন, আমার এখনো স্টিল মনে হয় যে একটু বেঞ্চটা উইক, যতক্ষণ না গাভি, ফ্র্যাঙ্কি ডিজং এরা ফিরছে, যতক্ষণ না ফ্র্যাঙ্কি ডিজং এই মাঝ মাঠে ফিরে যাওয়া, মানে ড্যানি অলমো, পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিজং, গুন্ডোগান চলে গেছে, বাট ফ্র্যাঙ্কি ডিজং ফিরে গেলে কিন্তু এই বার্সেলোনা আরো আনস্টপেবল হয়ে যাবে। তার সাথে যখন গাভি ফিরে যাবে, অপশনস বেড়ে যাবে হ্যান্সি ফ্লিকের হাতে, তখন এই টিমটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। স্টিল একমাত্র লেভানডস্কি ছাড়া প্রপার নাম্বার 9 টাইপ অফ স্ট্রাইকার এই মুহূর্তে টিমে নেই, বাট যেভাবে ফুটবল বার্সা খেলছে এটা ম্যাটার করবে না। ঠিক তার উল্টো দিকে যে জিনিসটা এখন রিয়াল মাদ্রিদ করছে, আমার যেটা আগের দিনে খেলা দেখেও মনে হলো, প্রথম কথা, চূড়ান্ত লাকি না হলে কেউ এই ম্যাচটা 2-0 গোলে যেতে না। এতটাই মানে রিয়াল সোসিয়েদাদের কপাল এতটাই খারাপ, সেদিনকে ম্যাচটাতে 3-3টে পোস্ট হিট করা, 1:1 চান্স মিস করা, সেদিনকে হিউমিলিয়েট হয়ে যেতে পারতো রিয়াল মাদ্রিদ, বাট এটাই রিয়াল মাদ্রিদ, তারা হয় না। আর রিয়াল মাদ্রিদের এগেনস্টে যদি রিয়াল মাদ্রিদকে তুমি মোটামুটি মেরে একদম কবর চাপা না দিয়ে দাও,
তাহলে যে কোনো মোমেন্টে রিয়াল মাদ্রিদ কিন্তু কামব্যাক করে, আগের দিনও সেটাই হলো। রিয়াল মাদ্রিদকে এত সুযোগ দেওয়ার পর, মানে রিয়াল মাদ্রিদ আপনাকে এত সুযোগ যখন দিয়েছে, ইউ হ্যাভ টু কিল দ্য ম্যাচ, আদারওয়াইজ রিয়াল মাদ্রিদ ঠিক একটা খুঁজে নেয় কোথাও, যেমন দুটো পেনাল্টি, বাট দুটোই ন্যায্য পেনাল্টি, নো ডাউট। এমবাপ্পেকে দেখে একটু বেটার লাগছিল, বাট কোথাও না কোথাও আমার ভিনিসিয়াসকে দেখে এই সিজনে এখন অব্দি ভালো লাগছে না। ভিনিসিয়াস ইজ অলওয়েজ ট্রাইং টু ডু সাম এক্সট্রাঅর্ডিনারি থিংস। এরকমই মনে হচ্ছে যে যেন এমন একটা পাস বাড়াবো যেটা দিয়ে কাল হেডলাইন হয়ে যাবে। সিম্পলিসিটিটা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ফুটবলের মধ্যেই নেই। আমি অন্তত 5টা ম্যাচের মধ্যে একবারও বুঝতে পারলাম না যে রিয়াল মাদ্রিদ সিম্পল ফুটবল বাট এফেক্টিভ ফুটবল খেলার চেষ্টা করছে। প্রত্যেকে চেষ্টা করছে আউটস্ট্যান্ডিং একটা পাস বের করব, প্রত্যেকে চেষ্টা করছে আউটস্ট্যান্ডিং একটা কিছু করে দেখাবো যেটা যে কালকে হেডলাইন হয়ে যাবে। প্রত্যেকে মেবি রড্রিগো, ভিনিসিয়াস, এমবাপ্পে প্রত্যেকে চেষ্টা করছে নিজেদেরকে হেডলাইনে নিয়ে আসার যে ওকে আমি রিয়াল মাদ্রিদের স্টার। আর যদি এটা হতে থাকে কন্টিনিউ সিজনে, তাহলে রিয়াল মাদ্রিদকে হয়তো এই সিজনটা নিরাশ হতে হবে, কারণ উল্টো দিকে বার্সেলোনা কিন্তু নিজেদের টিম গেমকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। ওকে, সো এটা তো লা লিগা গেল। অ্যান্ড দেন ইংলিশ প্রিমিয়ার লিগ কিছু মজার মজার ম্যাচ হলো কিন্তু, যেমন অ্যাস্টন ভিলা ভার্সেস এভারটন, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ এভারটন 2 গোলের লিড থেকে ম্যাচ হেরেছে। অ্যাস্টন ভিলাকে নিয়ে লাস্ট সিজনও কথা খুব কম হয়েছিল, উনাই এমরির অ্যাস্টন ভিলাকে নিয়ে। এই সিজনও উনাই এমরির অ্যাস্টন ভিলাকে নিয়ে কথা খুব কম হবে, আমি জানি। দ্য মোস্ট আন্ডার রেটেড টপ 4 টিমস এর মধ্যে এই মুহূর্তে অ্যাস্টন ভিলা পড়ে। যে লেভেলের অ্যাস্টন ভিলা ফুটবল খেলছে, যে স্ট্রাকচারটা, যে কথাটা বললাম, একটা সিস্টেম, একটা স্ট্রাকচার, সেটা কিন্তু দেখার মতো। মানছি এভারটন এখন অব্দি প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য উইকেস্ট টিম, যাদেরকে যে কেউ আসছে ধরছে, মুড়ছে, হারিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু স্টিল 2 গোলের লিড সেখান থেকে অ্যাস্টন ভিলা মানে 2 গোলে হারছে, সেখান থেকে ম্যাচটাকে 3-2 জেতা। এরকম কামব্যাক আমরা অনেক দেখে থাকলেও কখনো এটা ইজি হয় না। মাঠে যখন কোনো টিম খেলে এটা ইজি হয় না। সেখান থেকে যেভাবে অ্যাস্টন ভিলা খেলাটাকে নিয়ে বের করলো, যে স্ট্রাকচার উনাই এমরি অ্যাস্টন ভিলাতে খেলাচ্ছে, সেটা সত্যি হ্যাটস অফ। কারণ সেই লেভেলের মানে কোনো বড় বিগ পারচেস, বড় বিগ স্টার না থাকা একটা টিমকে দিয়ে কিভাবে টিম গেমের মাধ্যমে এই 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 কম্পিটিটিভ লিগের মতো পারফর্ম করে দেওয়া যায়, উনাই এমরি কিন্তু অ্যাস্টন ভিলা যে উনাই এমরির আন্ডারে টপ 4 করেছে, এটা কিন্তু প্রিমিয়ার লিগ জেতার থেকে কোনো অংশে কম নয় ওদের মতো ক্লাবের ক্ষেত্রে। আপনি ভেবে দেখুন যে অ্যাস্টন ভিলা মোটামুটি 10, 11, 12, 14, 8, 9 এর ম্যাক্স টু ম্যাক্স ঘোরাঘুরি করতো, তারা টপ 4 চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। উনাই এমরিকে কিন্তু সাদা মাটা কোচ ভাবা যাবে না। এর আগেও দেখেছি এই লোকটাকে প্রচন্ড আন্ডাররেটেড তকমা দেওয়া হয়েছে, বাট হি ইজ ব্রিলিয়ান্ট আ কোচ। তো এটার পরে চেলসি ভার্সেস বর্নবিউথ একটা অদ্ভুত খেলা হলো, ঠিক আছে। চেলসির ওই দিনকে 4-5 গোলে হেরে যাওয়া ম্যাচ, চেলসি 1 গোলে জিতে বেরিয়ে গেছে। এখনো ম্যারেস্কা যে পুরোপুরি টিমটাকে সেটেল ডাউন করতে পারেনি সেটা বোঝা গেল। অনেক ফ্লজ আছে, অনেক ডিফেন্সিভলি এখনো টিমটা অনেক ওপেন টিম, কিন্তু বর্নবিউথে সত্যি কপাল খারাপ। মানে এত ভালো একটা ম্যাচ খেলার পর তারপর বাট চেলসি টিম একটা ম্যারেস্কার জন্য একটা খুব ভালো জায়গা, যেটা চেলসির টিমে এতই প্লেয়ার, অপশনসে ছড়াছড়ি, কখনো ফেলিক্স, কখনো আপনার ওদিকে স্যানচো, এনকুঙ্কুর মতো প্লেয়ার বেঞ্চ থেকে আসছে, এত অপশন আছে, মাঠে অপশন, সব জায়গাতে অপশন আছে। তো চেলসি আমার মনে হয় এবছর খুব খারাপ কিছু করবে না, অবাক হবার নেই যদি কোনো ট্রফিও পেয়ে যায়। দেন আর্সেনাল ভার্সেস টটেনহাম, খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। আর্সেনাল ভার্সেস স্পার্স টটেনহামের মাঠে। আর্সেনালের থেকে একটু বেটার ছিল স্পার্স। আর্সেনাল ইনজুরিতে এই মুহূর্তে ছড়াছড়ি, তার যেমন ডেকল্যান রাইস সাসপেন্ড, ওদিকে ওডেগার্ডের ইনজুরি, কালকে সাকার আবার ইনজুরি হয়েছে। তো কনসার্নিং ফর আর্সেনাল, কিন্তু আর্সেনাল ওই লেভেলটায় এখন আর্সেনাল পৌঁছে গেছে যেখানে তারা তাদের খারাপ দিনেতেও 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে যায়। আর এটা কিন্তু একটা চ্যাম্পিয়ন টিমের লক্ষণ, নিজেদের খারাপ টিমে 3টে পয়েন্ট নিয়ে সরে যাও। আমি 3 পয়েন্ট পেয়ে গেছি। খারাপ ফুটবল যেদিন তাদের বেস্ট ফুটবল, আমি খারাপ ফুটবল বলবো না কারণ আর্সেনাল খারাপ ফুটবল খেলে না, বাট যেদিন তাদের বেস্ট ফুটবলটা তারা খেলতে পারে না, সেদিনকেও তারা যদি 3 পয়েন্ট তুলে নিচ্ছে, তার মানে কিন্তু ওই চ্যাম্পিয়নশিপের খুব কাছাকাছি তারা আছে, যেটা কি তারা আছে, অবশ্যই এটা মানতেই হবে যে তারা আছে। কালকে খুব একটা মানে হাই প্রোফাইল ম্যাচ
হয়নি, হতে পারতো আর্সেনাল ভার্সেস টটেনহাম হটস্পার, কিন্তু টটেনহামের কাছে সুযোগ ছিল অনেকগুলো, গোল তারা করতে পারেনি। আর্সেনাল করেছে, আর্সেনাল লিমিটেড চান্স পেয়েছে, করেছে। বাট এই উইকের সবচেয়ে বড় অঘটন যেটা, সেটা হচ্ছে লিভারপুল হেরে গেছে এগেন্স্ট নটিংহাম ফরেস্ট, আর সেটাও অ্যানফিল্ডে। যে লিভারপুল 2 সপ্তাহ আগে ওল্ড ট্র্যাফোর্ডে এসে নাস্তানাবুদ করে দিল ম্যানচেস্টার ইউনাইটেডকে, যদিও এটা এখন কোনো ব্যাপার না ইউনাইটেডকে নাস্তানাবুদ করা, বাট সেই লিভারপুল এগেন্স্ট নটিংহাম ফরেস্ট, এমনটা কিন্তু নয় যে নটিংহাম ফরেস্ট ফ্লুকে জিতেছে। আমি বলতে চাইছি যে ওই দিনকে লিভারপুলের অফ ডে ছিল, এটা হতে পারে, বাট নটিংহাম ফরেস্ট কিন্তু যথেষ্ট প্ল্যানিং নিয়ে নেমেছিল এগেন্স্ট লিভারপুল, যে আমরা লিভারপুলকে আটকে রাখবো, উই উইল ট্রাই টু হিট দেম উইথ কাউন্টার, যেটা তারা করেছে বারবার। অ্যান্টনি এলেঙ্গার স্পিড, তো লিভারপুল চান্স ক্রিয়েট করেছিল, বাট যেটা লিভারপুলের ম্যানেজারও বলেছে অন দ্য স্পট, যে ওই সারা ম্যাচে 3-4টে প্রপার চান্স ক্রিয়েট করা এইটা আমাদের লেভেল নয়। উই নিড টু ক্রিয়েট মোর চান্সেস, আমাদেরকে গোল করতে গেলে উই নিড টু ক্রিয়েট মোর চান্সেস। কারণ প্রিমিয়ার লিগ ইজ কাইন্ড অফ লিগ যেখানে অপোনেন্ট টিম যে কোনো সময় মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, যেটা কালকে আগের দিন নটিংহাম ফরেস্ট করলো। তো এটা একটা বড় রেজাল্ট কিন্তু এই উইকে, কারণ ম্যানচেস্টার সিটি যদিও 25 সেকেন্ডে গোল কনসিড করে গেছিল এগেন্স্ট ব্রেন্টফোর্ড, বাট দে আর লুকিং গুড, দে আর লুকিং ভেরি গুড। তারা কালকেও হ্যাল্যান্ডের হ্যাট্রিক ছিল, হ্যাল্যান্ড কাল করে উঠতে পারেনি, বাট হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ স্ট্রাইকার। এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে বেস্ট স্ট্রাইকার, বেস্ট প্লেয়ার হোক না হোক, বেস্ট স্ট্রাইকার তো বটে। ম্যানচেস্টার সিটিতে তো এর আগেও স্ট্রাইকাররা খেলে গেছে, বাট হ্যাল্যান্ড যেটা করছে, কালকেও হ্যাট্রিক হতে পারতো, করতে পারেনি, মানে লাস্ট ম্যাচে তো। বাট যে লেভেলের পারফরমেন্স হ্যাল্যান্ড দিচ্ছে, যেভাবে সিটি খেলছে, তাতে এবারে টানা 5বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল, অবাক হবো না। যদিও সিজন সবে শুরু, এই উইকে চ্যাম্পিয়ন্স লিগ ঢুকছে, অনেক কিছু পাল্টাবে এবার টিমের ডেপথ কাজে লাগবে, যাদের কাছে প্লেয়ার বেশি আছে কাজে লাগবে। তো আর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড, আমি বেশি কিছু এই ম্যাচটা নিয়ে বলতে, এই আলাদা করে কোনো ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে টিপিক্যালি কোনো ভিডিও এবারে কেন করলাম না, বিকজ সাউথহ্যাম্পটনকে যদি না হারাও তো কাকে হারাবে? সাউথহ্যাম্পটন প্রথম 3টে ম্যাচ হেরে গেছিল, দ্যাট ইজ দেয়ার 4th ম্যাচ, সেটাও তারা হারলো। বাট প্রথম 30 মিনিটটা খুব কনসার্নিং ছিল, আমি চিন্তায় ছিলাম প্রথম 30 মিনিটের পারফরমেন্স দেখে, এবং যখন পেনাল্টি পেয়ে গেছিল সাউথহ্যাম্পটন, যদি পেনাল্টিটা স্কোর করে দিত, খেলা কি হতো আমি জানি না। বাট 30 মিনিটের পর যখন ওই পরবর্তী 9 মিনিটের মধ্যে 2টো গোল আসে, তারপর ইউনাইটেড সেকেন্ড হাফে কিন্তু রীতিমতো খেলা কন্ট্রোল করেছে, যেটা আমার দেখে একটু অবাকও লেগেছে, ভালো তো লেগেছে যে ইউনাইটেড খেলা কন্ট্রোল করছিল। এবার সাউথহ্যাম্পটনের এগেনস্টে বলে আমার খুব একটা উচ্ছ্বাস নেই। অবভিয়াসলি 3টে খুব ক্রুশাল পয়েন্ট, গোল ডিফারেন্সও 0-তে এসছে, বাট টোটাল পারফরমেন্সে এখনো অনেক কিছু ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, পাসিং খুব ক্রিস্পি ছিল, সেকেন্ড হাফে পাসিং দেখে বেশ ভালো লাগছিল, বল মানে খেলাটাকে কন্ট্রোল করার যে একটা এবিলিটি আমি সেকেন্ড হাফে দেখলাম, ভালো লাগছিল। কিন্তু ইউনাইটেডকে এটা প্রথম থেকেই করতে হবে, অপোনেন্টকে সুযোগ দেওয়ার কোনো জায়গাই নেই আমার যেটা মনে হয়, কারণ ইউনাইটেডের এখনো টিম মেন্টালিটিটা কিন্তু কাইন্ড অফ ফ্র্যাজাইল, যেখানে টিম এখনো পুরোপুরি স্ট্রং, সেই আপনার যেটাকে বলা হয় মেন্টালিটি মনস্টার নয় এই টিমটা। তো সেখানে ইউনাইটেডকে, যেটা আমি শুনলাম যে এরিক টেন হাগ বলেছে, আরো বেশি করে কন্ট্রোল করতে হবে, আরো বেশি করে খেলাকে কন্ট্রোল করতে হবে। তো যদি সেটা করতে হয়, কারণ নেক্সট ম্যাচ হচ্ছে আপনার আই থিঙ্ক লিগ কাপ, যেটা আমরা কাবারাও কাপ বলি, সেখানে এগেন্স্ট বার্নসলে, আর তারপরে আবার আই থিঙ্ক ক্রিস্টাল প্যালেস উইল বি। তো ক্রিস্টাল প্যালেস খুব একটা ইজি অপোনেন্ট নয়, তো জানি না, বাট আমার একটু পজিটিভ লেগেছে সাউথহ্যাম্পটনের এগেনস্টে পারফরমেন্স। র‍্যাশফোর্ড গোল পেয়েছে, গার্নাচো গোল পেয়েছে, জার্জি গোল পেতে পারতো, করতে পারেনি, ইট ওয়াজ ব্যাড লাক। আর ব্রুনো ফার্নান্ডেজকে দেখে ভালো লাগলো, ম্যাথিউস ডিলিটের গোলটা কিন্তু এইভাবে কথা হচ্ছে না, কেমন একটা আন্ডাররেটেড গোল হয়ে গেল, বাট ওয়ান অফ দ্য গুড হেডিং গোল, যেটা আমি অনেকদিন পর দেখলাম। দুর্দান্ত একটা হেড ছিল ওটা, আমি সেইভাবে দেখলাম না। অন্যান্য পারফরমেন্স, অন্যান্য টিমের খেলার মধ্যে হয়তো কোথাও গোলটা হারিয়ে গেল, বাট গোলটা অত্যন্ত ভালো গোল ছিল ওটা। সো পজিটিভস, অনেক পজিটিভস আছে।
চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে, নতুন সিজন, নতুন ভাবে, নতুন ফরম্যাট, কি হতে পারে কথা বলবো। ফার্স্ট ম্যাচ ডে গুলোতে কি কি ম্যাচ আছে সেগুলো নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, একটু দেখে নেবেন সবাই মন দিয়ে, অ্যান্ড দেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সো ততক্ষণের জন্য বাই গাইস, সবাই খুব ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।